আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু ইংলিশ ফর এইচএসসি স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আর্টিকেল। এখানে আমি লিখেছি সহজ ও সঠিক উপায়ে আলোচনা। তোমরা ঠিকই শুনেছ, আর্টিকেলটি আজকে এই যে টপিকটি সেটি আমরা সহজ ও সঠিক উপায়ে আলোচনা করব। প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক যখন তোমরা সলভ করতে যাও তখন তোমাদের একটি প্রসেস বা ধাপে ধাপে তোমাদের কোশ্চেনটি সলভ করতে হয়, চিন্তা করতে হয়। সেই ধাপগুলো নিয়েই আজকে আলোচনা করব। তোমরা যদি সঠিক ধাপে চিন্তা না করে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, সেখানে তোমাদের ভুলভ্রান্তি থাকার প্রবণতাটা বেশি থাকবে। তো আর্টিকেল শেখার জন্য আমরা যেই ধাপগুলো আলোচনা করব তার আগে বলে নিতে চাই, আমরা সবাই জানি যে আর্টিকেল হচ্ছে এ এন ডি, এই তিনটিকে আর্টিকেল বলে এবং এটি পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা যদি আর্টিকেল কিসের পূর্বে বসানো হয় সেটা যদি শিখে ফেলি, অটোমেটিক্যালি আমরা কিন্তু কোন কোন জায়গায় আর্টিকেল বসবে না সেটাও শিখে যাব। ঠিক আছে, কারণ তোমাদের কোশ্চেন পেপারে আর্টিকেল বসানোর প্রয়োজন হয়, সেই সাথে যেখানে আর্টিকেল প্রযোজ্য নয় সেখানে ক্রস বসাতে হয়। সেই ক্ষেত্রে তোমরা যদি আর্টিকেল কিসের পূর্বে বসে এবং কেন বসে সেই প্রশ্নের উত্তরগুলো যদি জেনে যাও বা শিখে ফেলো, সেই ক্ষেত্রে তোমরা কোন জায়গায় ক্রস হবে সেটাও খুব সহজেই শিখে ফেলতে পারবে। তো আজকে আমি যেই রুলসগুলো আলোচনা করব সেই রুলসগুলোতে আমি আলোচনা করব যে কোন কোন বিষয়ে আর্টিকেল বসে এবং কোন কোন বিষয়ে আর্টিকেল বসে না, সেটি এই আলোচনার মধ্যেই থাকবে। প্রথমে আমরা জেনে নেব যে আর্টিকেল কিসের পূর্বে বসে। আর্টিকেল নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। আমরা কোশ্চেন পাওয়ার সাথে সাথেই যখন গ্যাপ দেওয়া থাকে সেই গ্যাপের পর যে শব্দটি থাকে সেই শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে নাকি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আমরা সেই চিন্তায় লেগে যাই। কিন্তু কখনো কি আমরা চিন্তা করে দেখেছি সেই শব্দটি কি আদৌ নাউন নাকি নাউন ফ্রেজ? অবশ্যই সেই শব্দটি নাউন অথবা নাউন ফ্রেজ হতে হবে যেখানে আমরা আর্টিকেল বসাতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের চিন্তার প্রথম ধাপটি হচ্ছে যে আর্টিকেল বসে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। তো প্রথমেই যখন আমরা কোশ্চেনটি পাবো, কোশ্চেন সলভ করার পূর্বে আমরা ওয়ার্ডগুলো আগে যাচাই করব সেখানে নাউন অথবা নাউন ফ্রেজ আছে কিনা। যদি অ্যাডজেক্টিভও থেকে থাকে সেই অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও অনেক সময় অনেক অ্যাডজেক্টিভও নাউন এবং অ্যাডজেক্টিভ উভয়ভাবেই ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও থাকে যেখানে নাউন অন্তর্ভুক্ত থাকে। তো সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা প্রথমেই কনসোনেন্ট নাকি ভাওয়েল সেগুলো নিয়ে চিন্তা করব না। আমাদের প্রথম চিন্তার বিষয়টিই থাকবে যে যেই শব্দটির পূর্বে আমি আর্টিকেল বসাতে যাচ্ছি সেটি কি নাউন নাকি নাউন ফ্রেজ। তো আমরা এখানে শিখলাম আর্টিকেল কিসের পূর্বে বসে? নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে। আর্টিকেলের কাজ কি? আর্টিকেল কি কাজ করে? নাউন বা নাউন ফ্রেজ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা নির্দেশ করে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো বস্তু অথবা কোনো বিষয় সেটি কি নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে, জেনারেলাইজড ভাবে বোঝাচ্ছে, সেটি নির্দেশ করার জন্যই আর্টিকেলের ব্যবহার হয়ে থাকে। তো অনির্দিষ্ট এবং নির্দিষ্ট নির্দেশ করার জন্য কোন আর্টিকেলগুলো বসে আমরা নিচে দেখতে পাচ্ছি যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করার জন্য আমরা আর্টিকেল বসাই এ এবং এন, যেই কারণে এই দুটো আর্টিকেলকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়ে থাকে। এবং ইনডেফিনিট আর্টিকেল যেই নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসবে সেটি অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। তাহলে আমরা যখন কোনো আর্টিকেল বসাতে যাব প্রথমেই দেখব সেটি নাউন নাকি নাউন ফ্রেজ। তারপর আমরা চিন্তা করব সেই
নাউন অথবা নাউন ফ্রেজটি কি সিঙ্গুলার কাউন্টেবল ফর্মে আছে, তারপর আমরা চিন্তা করব সেটি কি ডেফিনিট নাকি ইনডেফিনিট। তাহলে আমরা দুটো বিষয় পেলাম। যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ ইনডেফিনিট হয়ে থাকে, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা বিষয়কে বুঝিয়ে থাকে, এবং সেটি যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়ে থাকে, তখনই শুধুমাত্র আমরা চিন্তা করব যে সেখানে এ বসবে নাকি অ্যান বসবে। ঠিক আছে? কেন সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে? কাউন্টেবল নাউন বলতে বোঝায় যেই নাউনটি আমরা গণনা করতে পারি, এবং সেটা সিঙ্গুলার ফর্মে হতে হবে। কেন? কারণ আমরা জানি এ অথবা এন এর অর্থ কি। এ এবং এন এর অর্থ এক অর্থে প্রকাশ করে। ঠিক আছে? তো যে জিনিসটি গণনা করা যায় না, সেই জিনিসটিকে আমরা একটি বলতে পারি না বা এক বলতে পারি না। অতএব সেটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। ঠিক আছে? তাহলে দুটি বিষয় আমরা পেলাম, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং সেটি ইনডেফিনিট আকারে আছে। সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ নাকি অ্যান হবে সেটা নিয়ে আমরা তখন চিন্তা করব। তারপর আছে ডেফিনিট আর্টিকেল দি, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা বিষয় যদি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা বিষয়কে প্রকাশ করে, তখন সেখানে আমরা দি আর্টিকেল বসাবো, এবং সেই ক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজটি সিঙ্গুলার ফর্মেও হতে পারে, প্লুরাল ফর্মেও হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা দুটো বিষয় শিখলাম। যদি ইনডেফিনিট নাউন হয়ে থাকে এবং সেটা সিঙ্গুলার কাউন্টেবল ফর্মে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ অথবা অ্যান বসাবো, এবং যদি ডেফিনিট কোনো নাউন হয়ে থাকে বা নাউন ফ্রেজ হয়ে থাকে এবং সেটি সিঙ্গুলারই হোক বা প্লুরালই হোক, আমরা সেখানে আর্টিকেল দি বসাবো। এখন আলোচনা করব এ এবং অ্যান এর ব্যবহার। তা আমরা শিখলাম কোথায় এ অথবা অ্যান ব্যবহার হয়। যেই নাউন বা নাউন ফ্রেজ অনির্দিষ্টভাবে আছে এবং যেটি সিঙ্গুলার কাউন্টেবল ফর্মে আছে, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ এবং অ্যান বসাবো। তারপর আমরা চিন্তা করব কোথায় এ আর্টিকেল বসবে এবং কোথায় অ্যান আর্টিকেল বসবে। যে শব্দসমূহ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তার পূর্বে আর্টিকেল এ বসে, যেমন আ বয়, আ গার্ল, আ প্যান, আ বুক। আমি এখানে কনসোনেন্ট লেটার না বলে কনসোনেন্ট সাউন্ড বলেছি, কারণ এই নিয়মে তোমরা যদি শিখো তোমাদের শর্টকাট রুলস হয়ে যাবে, আর যদি লেটার দিয়ে শিখো সেটা তোমাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে। কনসোনেন্ট সাউন্ডের বিষয়টা কি একটু আমরা যদি ভেবে দেখি। কনসোনেন্ট সাউন্ড হচ্ছে আমরা যখন কথা বলি বা কোনো শব্দ উচ্চারণ করি, শব্দ উচ্চারণ করার সময় প্রথম যে সাউন্ডটি বের হয়, সেই সাউন্ডটি যখন আমাদের ঠোঁট, দাঁত, তারপর জিহ্বা, ঠিক আছে, আমাদের চোয়াল, এগুলো যখন এগুলোর সাথে যখন বাধা প্রাপ্ত হয়ে বা এগুলোর ব্যবহার করে যখন আমরা যে সাউন্ডগুলো ব্যবহার করি বা উচ্চারণ করি, সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। যেমন বয়, আমি যখন বয় উচ্চারণ করছি ব ব, তখন কি হচ্ছে এই বি যে সাউন্ডটা, সেটা কি আমার দুইটা ঠোঁট একসাথে জোড়া লাগছে বয়। তো আমি দুইটা ঠোঁটকে একত্রে করে আমি সাউন্ডটা করছি, তার মানে আমার যে সাউন্ডটি সেটি এই ঠোঁটটার সাথে বাধাপ্রাপ্ত হয়ে আমার মুখ দিয়ে সাউন্ডটা বের হচ্ছে। তো এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তো যেই সাউন্ডগুলো এই ধরনের ঠোঁট, তারপর জিহ্বা, তারপর আমাদের দাঁত, এগুলো ব্যবহার হয়ে বাধাপ্রাপ্ত হয়ে সাউন্ডগুলো বের হয়, সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এবং সেই কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল বসে এ। তাহলে এমন নাউন বা নাউন ফ্রেজ, যেই ফ্রেজের যে শব্দগুলো উচ্চারণ করার ক্ষেত্রে প্রথমে যে সাউন্ডটা বের হবে, যেমন বয়, গার্ল, এগুলো কিন্তু আমাদের জিহ্বা, ঠোঁট, দাঁত এগুলো ইউজ করে কিন্তু আমরা এই সাউন্ডগুলো বের করি। সেই ক্ষেত্রে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে এ। সেকেন্ড যে রুলসটা আছে, সেই রুলসটা যদি একটু লক্ষ্য করো তাহলেই বুঝবা যে কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ড কি। সেই সাউন্ডের নিয়ম অনুসারে যদি তোমরা আর্টিকেল শিখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমাদের অনেক রুলসই কমে যাবে। সেটা কিভাবে দেখো, যে অনেক ভাওয়েল লেটার দিয়ে শব্দ শুরু হয়েছে কিন্তু
সেই ভাওয়েলের উচ্চারণ কনসোনেন্ট সাউন্ডের মতো হয়। এখন আমি যদি তোমাকে বলি যে ভাওয়েল লেটার আছে 5টি, এ, ই, আই, ও, ইউ, এগুলোর আগে কি হয়? আর্টিকেল এন হয়। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে এই ইউনিভার্সিটি এক্সাম্পলে দেওয়া আছে, আই ইউরোপ, আই ইউজফুল রিপোর্ট, আই ইউনিট, আই ইউনিক, এখানে কিন্তু ইউ ভাওয়েল লেটারের মধ্যে পড়ছে কিন্তু আর্টিকেল বসেছে এ। ঠিক আছে? তো কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ডের পার্থক্য এবং সেটার সংজ্ঞাটা কি সেটা যদি তোমরা জেনে রাখো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এত কিছু নিয়ম শেখার দরকার নেই। অনেক জায়গায় তোমাদেরকে নিয়ম শেখানো হয় যে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তোমাদেরকে এ আর্টিকেল বসাতে হবে, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ না হয় তখন সেইখানে অ্যান আর্টিকেল বসাতে হবে। আমার কথা হচ্ছে এত রুলস শেখার দরকার নেই, তুমি শুধু কনসোনেন্ট সাউন্ড কি এবং ভাওয়েল সাউন্ড কি সেটা যদি মনে রাখো তাহলে তোমরা অতি সহজে কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে সেটা শিখে যাবে। তো আগেই বলেছি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে যে সাউন্ড শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে শব্দের শুরুতেই মুখের যে অর্গানগুলো আছে অর্থাৎ দাঁত, ঠোঁট, জিহ্বা এগুলোর সাথে বাধাপ্রাপ্ত হয়ে যে সাউন্ডটা বের হবে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এবং তার আগে আর্টিকেল বসবে এ। এবং যেই সাউন্ডটা বাধাপ্রাপ্ত না হয়ে আমাদের মুখ থেকে উচ্চারিত হবে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড এবং তার পূর্বে আর্টিকেল বসবে এন। তো লেটার ভাওয়েলই হোক আর লেটার কনসোনেন্টই হোক, সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে আর্টিকেল হবে এ, সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে আর্টিকেল হবে এন। যেমন সেকেন্ড যে রুলসটা আছে যে ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে শব্দটি কিন্তু সেই ভাওয়েলের উচ্চারণ কনসোনেন্টের মতো, যেমন ইউনিভার্সিটি, যখন আমি ইউ উচ্চারণ করছি তখন আমার জিহ্বার দুই পাশের সাইডের অংশটি আমার উপরের যে চোয়াল আছে সেই চোয়ালে গিয়ে কি হচ্ছে? টাচ করছে, স্পর্শ করছে, ঠিক না? তো আমি আগেই বলেছি আমাদের ঠোঁট, দাঁত, জিহ্বা, আমাদের চোয়াল, আমাদের যে অর্গানগুলো আছে মুখের ভিতর সেগুলো ইউজ করে সেগুলোর সাথে বাধাপ্রাপ্ত হয়ে যেই সাউন্ডটা বের হয় সেটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে? তো লেটার ভাওয়েলের হোক আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ইউ, ইউরোপ, ইউজফুল, এগুলো কি হচ্ছে? আমাদের জিহ্বাটা আমাদের উপরের চোয়ালে লেগে তারপর সাউন্ডটা বের হচ্ছে। তো লেটার ভাওয়েল কিন্তু আমরা যখন উচ্চারণ করছি শব্দটি সেটি হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্ট সাউন্ড হলে কোনো নাউন বা নাউন ফ্রেজ শব্দ উচ্চারণ করতে গেলে শুরুতে যখন কনসোনেন্ট সাউন্ড হবে সেখানে আমরা আর্টিকেল বসাবো এ। থার্ডে আসি, যে শব্দসমূহ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। আগে বলেছি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় যে শব্দগুলো সেগুলোর পূর্বে আর্টিকেল অ্যান বসবে। যেমন অ্যান অ্যাপল, অ্যাপল যখন বলতেছি এ যখন উচ্চারণ করছি এ সরাসরি আমার গলা থেকে সাউন্ডটা বের হচ্ছে এ। এখানে আমি আমার ঠোঁট ইউজ করছি না, আমি আমার দাঁত ইউজ করছি না, আমি আমার জিহ্বা ইউজ করছি না, সরাসরি আমার গলা থেকে সাউন্ডটা বের হচ্ছে। তো আমরা কোন সাউন্ডটা বিবেচনা করব? শব্দে যখন উচ্চারণ করছি তখন শুরুতে যেই সাউন্ডটা হবে, যেমন অ্যাপল উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটা আসছে, অ্যাপল, অ্যাপল, এই যে সাউন্ডটা এটা কিন্তু আমার ঠোঁট, জিহ্বা, দাঁত কিছুই স্পর্শ করছে না, সরাসরি আমার গলা থেকে আমার ভোকাল থেকে সাউন্ডটা বের হচ্ছে, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই সাউন্ড যেখানে উচ্চারিত হবে সেখানে আমরা আর্টিকেল বসাবো অ্যান। তো অ্যান অ্যাপল, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। ঠিক আছে? ঠিক তেমনিভাবে 4 নাম্বার যে রুলসটি আছে যে কনসোনেন্ট লেটার দিয়ে শব্দ শুরু হয়েছে কিন্তু সেই কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো। যেমন এইচ, এই লেটারটি কিন্তু কনসোনেন্ট, এটি কিন্তু এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল লেটারের সাথে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে? আসছে কোথায়? কনসোনেন্ট লেটার, কিন্তু সাউন্ড হচ্ছে ভাওয়েলের, যার কারণে আর্টিকেল বসেছে অ্যান। অ্যান অনেস্ট পারসন, অ্যান আওয়ার, অ্যান এম এ। তাহলে একদম শর্টকাট রুলস, যেই শব্দ
উচ্চারণের শুরুতে কনসোনেন্ট সাউন্ড হবে সেখানে আর্টিকেল বসবে এ, যেখানে ভাওয়েল সাউন্ড হবে সেখানে আর্টিকেল হবে অ্যান। এই 4টা রুলস হচ্ছে তোমাদের বেস রুল, অর্থাৎ মূল যে নিয়ম সেটি। এই নিয়মটা মনে রাখলে তোমরা অতি সহজেই কোথায় এ হবে আর্টিকেল আর কোথায় অ্যান হবে আর্টিকেল সেটা তোমরা বুঝে যাবে। তো তোমরা শুরুতেই চিন্তা করবা যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনে আছে কিনা এবং সেটি অনির্দিষ্ট কোনো নাউন বা নাউন ফ্রেজ আছে কিনা সেটা চিন্তা করার পর তোমরা চলে যাবে সেকেন্ড ধাপে, যে ধাপে তোমরা চিন্তা করবে যে শব্দটি কি কনসোনেন্ট সাউন্ড করছে নাকি ভাওয়েল সাউন্ড করছে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, এ ওয়ান আইড ম্যান। এখানে যে ওয়ান শব্দটি আছে, ওয়ান প্রথম লেটারটি হচ্ছে ও, যেটি কিনা ভাওয়েল লেটার, কিন্তু যখন ওয়ান উচ্চারণ করছি ওয়ান ওয়ান ওয়া, এই সাউন্ডটি কিসের মতো সাউন্ড হচ্ছে, ডাবল ইউ, যেটি কিনা কনসোনেন্ট লেটার। তার মানে এটার সাউন্ড হচ্ছে কনসোনেন্ট, যার কারণে ওয়ান আইড ম্যান ভাওয়েল লেটার হওয়া সত্ত্বেও এখানে আর্টিকেল হয়েছে এ, কারণ সাউন্ড হচ্ছে কনসোনেন্ট। এ এবং এন এই দুইটা আর্টিকেল কেন ব্যবহার হয়? জেনারেলাইজড ইউজ অফ আর্টিকেল এ অর এন। অর্থাৎ এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমরা আরো খুব সহজে বুঝতে পারবো। এখানে বলছে এ স্টুডেন্ট শুড রেসপেক্ট দেয়ার টিচার্স। একজন ছাত্র বা ছাত্রীর উচিত তাদের শিক্ষকদের সম্মান করা। এই যে বলছে একজন ছাত্র বা ছাত্রী, এখন একজন ছাত্র বা ছাত্রী দিয়ে কিন্তু সকল ছাত্র এবং ছাত্রীকে নির্দেশ করছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে জেনারেলাইজড ইউজ অফ আর্টিকেল এ অর অ্যান। ঠিক আছে, নির্দিষ্ট কোনো একজনকে বোঝাচ্ছে না, এই একজনের দ্বারা সবাইকে বোঝাচ্ছে। তারপর কি বলছে, অ্যান আইডল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অ্যান আইডল ব্রেইন, একটি অলস মস্তিষ্ক বলতে কি বোঝাচ্ছে, সকল অলস মস্তিষ্কওয়ালা মানুষদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে জেনারেলাইজড ইউজ অফ আর্টিকেল এ অর অ্যান। প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। এই যে আমি বলেছি যে আর্টিকেলের আলোচনার পাশাপাশি, অর্থাৎ আলোচনার মধ্যেই আমি কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে এখানে আমি বলবো যে কোথায় কোথায় আর্টিকেল বসে না। ঠিক আছে, যেটার মধ্যে এটি হচ্ছে একটি, যে প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউন কোনগুলো, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর নাম যখন আমরা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাই না, যেমন রহিম করিম। ঠিক আছে, রহিম করিম, জামাল কামাল, এই ধরনের যখন আমরা কোনো কিছুর নাম উচ্চারণ করি নির্দিষ্ট করে, সেগুলো প্রপার নাউন। নাম ধরে কাউকে যখন ডাকি বা নাম ধরে কোনো বস্তুকে যখন নির্দেশ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাই না। তো এগুলোই হচ্ছে প্রপার নাউন। আমরা আর্টিকেল, প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসাই না। কিন্তু কোনো প্রপার নাউন দ্বারা যদি নির্দিষ্ট করে না বুঝিয়ে সামওয়ান বা যে কেউ অর্থে ব্যবহার হয় তাহলে আর্টিকেল এ অথবা এন বসতে পারে। যেমন এখানে এক্সাম্পল আছে, এ মিস্টার দীপক রয়। দেখো মিস্টার দীপক রয় এটা একটা নাম, নামের পূর্বে আমরা কি বলেছি, আর্টিকেল বসাই না। কিন্তু এখানে কেন আর্টিকেল বসিয়েছে যদি আমরা অর্থ করি তাহলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। এ মিস্টার দীপক রয় কেম টু সি ইউ। যদি বলি মিস্টার দীপক রয় কেম টু সি ইউ, যে দীপক রয় তোমার সাথে দেখা করতে এসেছিল, তার মানে দীপক রয় কোনো সামওয়ান না, যে কেউ না, তোমার পরিচিত কোনো একজন ব্যক্তি। ঠিক আছে, তখন আমরা আর্টিকেল বসাতে পারি না। কিন্তু যদি এই মিস্টার দীপক রয় আননোন কোনো পার্সন হয়ে থাকে এবং এই নামের যে কোনো একজন ব্যক্তি হতে পারে যাকে আমরা চিনি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল এ অথবা এন বসাতে পারি। যদি এটার অর্থ এ দিয়ে করে থাকি তাহলে কি কেমন হবে, এ মিস্টার দীপক রয় কেম টু সি ইউ। দীপক রয় নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে দেখা করতে এসেছিল। এখানে দীপক রয় যে কোনো ব্যক্তি হতে পারে যে দেখা করতে এসেছিল। তো আর্টিকেল ছাড়া যদি অনুবাদ করি তাহলে হবে দীপক রয় তোমার সাথে দেখা করতে এসেছিল
আর যখন আর্টিকেল এ দিয়ে আমি অনুবাদ করব তখন অনুবাদ কিভাবে করব? মিস্টার দীপক রয় নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে দেখা করতে এসেছিল। পার্থক্য এই। কিন্তু নর্মালি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এটা একটা এক্সেপশন যেখানে আর্টিকেল বসাতে হয়। এখন আমি আলোচনা করব দি আর্টিকেলের ব্যবহার নিয়ে। দি আর্টিকেল নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝাচ্ছে এমন নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে এবং সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। প্রথম যে রুলসটি আছে সেটা হচ্ছে একই নাউন যখন পরবর্তী সেন্টেন্সে রিপিট হয় তখন সেই নাউনের পূর্বে আর্টিকেল দি হবে। যেমন there was a boy in a small village, একটি ছোট্ট গ্রামে একটি ছেলে ছিল। the boy was very poor, সেই ছেলেটি খুবই গরিব ছিল। তাহলে প্রথম সেন্টেন্সে যখন এ বয় বলেছে, তোমার ফার্স্ট যখন কোনো নাউন বা নাউন ফ্রেজকে তুমি উপস্থাপন করো তখন সবার কাছেই সেটা আননোন থাকে, নির্দিষ্ট থাকে না। দ্বিতীয়বার যখন সেই নাউনটিকে আবার রিপিট করো তখন সেই নাউনটি কিন্তু নির্দিষ্ট হয়ে যায়, কারণ তুমি এই নাউনটিকে পূর্বের সেন্টেন্সেও উল্লেখ করেছিলে। ঠিক আছে? যার কারণে সেকেন্ড সেন্টেন্সে যখন এই একই নাউনটি রিপিট হয় তখন সেই ক্ষেত্রে আমাদেরকে আর্টিকেল দি বসাতে হয়, যেটি কিনা প্রথম সেন্টেন্সে আর্টিকেল ছিল এ। যেমন এখানে আছে there was a boy in a small village, কোন একটি ছেলে ছিল ছোট্ট একটি গ্রামে। the boy, সেই ছেলেটি, যে ছেলেটির কথা একটু আগে আমি বললাম যে ছোট্ট একটি গ্রামে একটি ছেলে ছিল, সেই ছেলেটি was very poor, অনেক গরিব ছিল। তো নিয়মটি কি? একই নাউন যখন পরবর্তী সেন্টেন্সে রিপিট হয় তখন সেই নাউনের পূর্বে আর্টিকেল দি বসে সেকেন্ড সেন্টেন্সে বা পরবর্তী সবগুলো সেন্টেন্সে। দ্বিতীয় যে রুলটি আছে, একই শ্রেণীর সবাইকে বোঝায় এমন সিঙ্গুলার কমন নাউন্সের পূর্বে দি বসে। সিঙ্গুলার কমন নাউন কিন্তু সবাইকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আর্টিকেল দি বসে। যেমন দি কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, এখানে কাউ সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার ফর্মে আছে, কিন্তু কাউ বলতে সমস্ত কাউ শ্রেণীটাকে বুঝিয়েছে, কোনো নির্দিষ্ট একটি কাউকে বোঝায় না। তো নির্দিষ্ট করে সমস্ত শ্রেণীটাকে বুঝিয়েছে। ঠিক আছে? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। ডগ ফেথফুল, কোনো একটি ডগ ফেথফুল নো, পুরো ক্লাসটাকে নির্দেশ করছে। ঠিক আছে? দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড অ্যানিম্যাল। দ্য এলিফ্যান্ট, কোনো একটি এলিফ্যান্ট শুধুমাত্র অনেক বড় ল্যান্ড অ্যানিম্যাল না, এলিফ্যান্ট নামক যত প্রাণী আছে বা ওই ক্লাসের সবাইকে বোঝাচ্ছে। এলিফ্যান্ট বলতে এলিফ্যান্ট শ্রেণীর সবাইকে বোঝাচ্ছে। তো নির্দিষ্ট করে কোনো ক্লাসকে যখন বোঝাবে সেটা সিঙ্গুলার কমন নাউন হলে তার পূর্বেও আর্টিকেল দি বসে, কারণ এটা নির্দিষ্ট করে ওই শ্রেণীর সবাইকে বোঝাচ্ছে। কোন নেশন বা জাতির নামের পূর্বে দি বসে। যেমন দ্য বেঙ্গলিজ আর ফ্রিডম লাভিং, দ্য বেঙ্গলিজ বাঙালি জাতিকে বোঝাচ্ছে। দ্য ফ্রেঞ্চ ফট ভেরি হার্ড, ফ্রেঞ্চ জাতিকে বোঝাচ্ছে। দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংরেজদেরকে বোঝাচ্ছে। পরবর্তী যে রুলটি আছে, যদি কোনো অ্যাডজেক্টিভের দ্বারা নির্দিষ্ট কোনো শ্রেণীর সবাইকে বোঝায় তখন তার পূর্বে দি বসে। এখানে আমি অ্যাডজেক্টিভ উল্লেখ করেছি, যদি কোনো অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট কোনো শ্রেণীর সবাইকে বোঝায়। তোমরা এখন বলতে পারো যে নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসে, তো এখানে অ্যাডজেক্টিভ কেন এসেছে? এটার কারণ হচ্ছে এককভাবে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, অবশ্যই সে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে হবে এবং সেই অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে নাউন অবশ্যই থাকতে হবে, তাহলেই আর্টিকেল বসবে। এখানে এমন অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে যে অ্যাডজেক্টিভগুলো অ্যাডজেক্টিভ এবং নাউন উভয়ভাবেই ব্যবহার হয়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ ধনীরা এখানে ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, তার মানে নাউন। আমি যদি বলি হি ইজ রিচ,
সে ধনী, তার মানে এখানে ওই ব্যক্তির গুণাবলী প্রকাশ করছে, অ্যাডজেক্টিভ। তো সেন্টেন্সের ব্যবহারের উপর নির্ভর করে যে ওই শব্দটি অ্যাডজেক্টিভ নাকি নাউন। তো যখন বলবো দ্য রিচ, ধনীরা, তার মানে ধনীদেরকে বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষদেরকে বোঝাচ্ছে দ্য রিচ। আর যদি বলি হি ইজ রিচ, তখন সেই রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এমন অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো শ্রেণীর সবাইকে বোঝায়, তখন তার পূর্বে আর্টিকেল দি বসে। ঠিক আছে, যেমন দ্য ইন্ডাস্ট্রিয়াস সাকসিড ইন লাইফ। দ্য ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দি ইন্ডাস্ট্রিয়াস এটা নাউন হিসাবে কাজ করছে। কাদেরকে বোঝাচ্ছে? ইন্ডাস্ট্রিয়াস অধ্যবসায়ী, দ্য ইন্ডাস্ট্রিয়াস অধ্যবসায়ীরা বা অধ্যবসায়ী লোকেরা। দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। ভার্চু আমি জানি, ভার্চু মানে কি? গুণ। ভার্চুয়াস গুণীরা, দ্য ভার্চুয়াস গুণীরা, পুণ্যবান লোকেরা। শুধু ভার্চুয়াস বলে সে পুণ্যবান। দ্য ভার্চুয়াস পুণ্যবান লোকেরা, তার মানে ওই শ্রেণীর সবাইকে বোঝাচ্ছে, তখন আর্টিকেল বসবে দি। তো এখানে আরেকটি জিনিস আমরা শিখে ফেললাম যে শুধু অ্যাডজেক্টিভ যদি থাকে এবং সে অ্যাডজেক্টিভ দিয়ে যদি সেন্টেন্স শেষ হয়ে যায়, সেখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। আগেই বলেছি নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল বসবে, অতএব তোমাদেরকে অবশ্যই নাউন এবং নাউন ফ্রেজ বিবেচনা করতে হবে। তারপর তোমাদেরকে নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনা করতে হবে। যেই ক্ষেত্রে আর্টিকেল এ অথবা এন বসে, সেটা অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। আর হচ্ছে দি আর্টিকেলের ক্ষেত্রে নির্দিষ্ট এবং বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল, বোথ সিঙ্গুলার এবং প্লুরাল নাউন হতে পারে। যেমন আমি বললাম হি ইজ গুড। গুড একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল হবে না। হি ইজ গুড, গুডের পূর্বে কোনো আর্টিকেল নাই, গুড একটি অ্যাডজেক্টিভ। যদি বলি হি ইজ এ গুড বয়, গুড বয়, গুড বয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অতএব অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকতেই হবে, তখনই গিয়ে সে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে। যেমন হি ইজ গুড, আর্টিকেল নাই। হি ইজ এ গুড বয়, যখন একটা বয় নাউন যুক্ত করলাম তখনই কিন্তু আর্টিকেল বসেছে অ্যাডজেক্টিভের আগে। 5 নম্বর যে রুলটি আছে যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এসব নাউনের পূর্বে দি আর্টিকেল বসে, অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলোর যে নাউন ফর্ম আছে বা নাউনটি আছে বা এদের যে নাম আছে, সেই নামের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান, সান একটি নক্ষত্রের নাম, সান এর পূর্বে আর্টিকেল বসবে দি। যে কোনো নক্ষত্র, যে কোনো গ্রহ, উপগ্রহ এগুলোর নামের পূর্বে আর্টিকেল বসবে দি। এখানে দেখতে পাচ্ছ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ইস্ট এখানেও আর্টিকেল দি বসেছে। তাহলে আমরা আরেকটা নিয়ম শিখলাম যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এরকম দিক নির্দেশ করলে তার পূর্বেও আর্টিকেল দি বসে। তারপর আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আর্থ এটাও একটি আমাদের যে পৃথিবী নামক গ্রহ আছে তার নাম, এখানে আর্টিকেল দি বসবে। দ্য মুন শাইনস অ্যাট নাইট, মুন চাঁদ একটি উপগ্রহ, তার পূর্বেও আর্টিকেল দি বসবে। তারপর যে এই রুলটি আছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে। যেমন আদর ইজ দ্য বেস্ট বয়, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভেরই একটি কম্প্যারিজন। ঠিক আছে, যেমন এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে এবং যেখানেই দেখবা সুপারলেটিভ ডিগ্রি চোখ বন্ধ করে আর্টিকেল দি বসিয়ে দিবা। তো আদর ইজ দ্য বেস্ট বয়, বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, এর আগে আর্টিকেল দি বসেছে, অফ দ্য ক্লাস। নাহার ইজ দ্য টলেস্ট প্লেয়ার অফ দ্য টিম, নাহার হচ্ছে সবচেয়ে লম্বা প্লেয়ার টিমের মধ্যে, দলের মধ্যে, দ্য টলেস্ট এখানে আর্টিকেল বসেছে দি। তো এটাও একটা রুল যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে। অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি এর পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার ওয়ার্স আ ফেস্টিভ লুক অল ওভার দ্য কান্ট্রি। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, দ্য ফিফথ এরকম অর্ডিনাল নাম্বার যেগুলো আছে তার পূর্বে আর্টিকেল দি বসে। নাম্বার 8, কোনো কিছুর নির্দিষ্ট অংশ বোঝাতে তার পূর্বে দি বসে। কোন একটা জিনিস, বস্তু বা বিষয়, তার মধ্যে কোনো একটা নির্দিষ্ট অংশ বোঝালে তার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন চিলড্রেন আর ফন্ড অফ দ্য ইয়েলো অফ অ্যান এগ,
ডিমের হলুদ অংশ বাচ্চারা পছন্দ করে। চিলড্রেন আর ফন্ড অফ দ্য ইয়েলো অফ অ্যান এগ। তাহলে এগ হচ্ছে একটা কমপ্লিট থিং যার একটা পার্ট বা অংশ হচ্ছে ইয়েলো। ঠিক আছে, দ্য ইয়েলো অফ অ্যান এগ। তারপর কি আছে, দে এন্টার্ড দ্য থিক অফ দ্য ফরেস্ট। জঙ্গলের ঘন অংশটাকে বোঝাচ্ছে। তাহলে একটা কমপ্লিট জিনিসের মধ্যে থেকে একটি পার্ট বা অংশ যখন নির্দিষ্ট করে তখন তার পূর্বে আর্টিকেল দি বসবে। এর আগেও আলোচনা করেছি আর্টিকেল এ অথবা এন বসানোর যে নিয়মগুলো, সেখানে যে প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু কিছু ক্ষেত্রে বসে। যেমন পর্বতমালার নাম, যদি কোনো পর্বতমালার নাম থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল দি বসবে। এখানে একটা লক্ষ্য রাখবে যে অনেক সময় পর্বতমালার নাম আমরা শিখি যে পর্বতমালার নামের পূর্বে আর্টিকেল দি বসে, কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি করার জন্য পর্বতের নাম দিয়ে দেওয়া হয়। পাহাড় বা পর্বতের নাম আর পর্বতমালার নাম দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে, যদি কোনো পর্বত বা পাহাড়ের নাম দিয়ে দেওয়া হয় সেখানে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, যদি পর্বতমালার নাম দেওয়া হয় সেক্ষেত্রে আর্টিকেল দি বসবে। ঠিক আছে, তো আগেই আবার বলেছি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, একটু আগেও বলেছি। প্রপার নাউন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের নাম যখন উচ্চারণ হয় সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাই না। রহিম, করিম, জামাল, কামাল এই ধরনের কোনো নির্দিষ্ট করে ব্যক্তি বস্তুর নাম বললে আমরা সেখানে আর্টিকেল বসাই না। কিন্তু কিছু তো এক্সেপশন থাকে, সেগুলোই এখানে এক্সেপশনগুলো লিখেছি। যেমন পর্বতমালার নাম, যেমন দ্য হিমালয়। হিমালয় কোনো নির্দিষ্ট একটি পাহাড়ের নাম নয়। তো পর্বতমালার নাম হলে হিমালয়, দ্য হিমালয়। ঠিক আছে, যদি বলে এভারেস্ট সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল হবে না, কারণ এভারেস্ট একটি পাহাড়ের নাম আর হিমালয় হচ্ছে পর্বতমালার নাম, অনেকগুলো পর্বতের সমাহার যেখানে থাকে। তারপর পবিত্র গ্রন্থের নাম, যেমন দ্য হলি কুরআন, দ্য হলি বাইবেল, ঠিক আছে, দ্য গীতা, দ্য রামায়ণ, এই ধরনের গ্রন্থের নাম, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল দি বসাবো। পত্রিকার নাম, দ্য দৈনিক ইত্তেফাক, দ্য নিউ এজ, দ্য ডেইলি স্টার। তারপর মহাসাগরের নাম, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য আটলান্টিক। দ্বীপপুঞ্জের নাম, কোনো একটি দ্বীপের নাম বললে সেখানে কিন্তু আর্টিকেল হবে না। দ্বীপপুঞ্জ বলতে কি বোঝায়, অনেকগুলো দ্বীপ নিয়ে যে অঞ্চলটি গঠিত হয় সেটি হচ্ছে দ্বীপপুঞ্জ। একটি, যেমন সেন্ট মার্টিন যখন বলা হবে সেখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, কারণ সেন্ট মার্টিন একটা দ্বীপ। ঠিক আছে, আর দ্বীপপুঞ্জ হচ্ছে অনেকগুলো দ্বীপ নিয়ে যে অঞ্চল গঠিত হয় সেখানে আর্টিকেল দ্বীপ হবে। যেমন দ্য আন্দামানস, দ্য ফিলিপিন্স, যেগুলো কি অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আর্টিকেল নিয়ে আলোচনা, যেখানে আমি কোন কোন ধাপে তোমাদেরকে চিন্তা করে একটি কোশ্চেনের আনসার দিতে হবে সেইভাবে আলোচনা আমি করেছি। আশা করি তোমরা এই আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছ এবং হবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে এই আর্টিকেলের রুলসগুলো নিয়ে আমি একটি এক্সারসাইজ ভিডিও বা লেকচার তোমাদের সামনে হাজির করব। সেখানে তোমরা প্র্যাকটিসটি দেখবে। সেখানে আমি রুলসগুলো ফলো করে কিভাবে কোশ্চেন সলভ করেছি, আর্টিকেলের প্রবলেমগুলো সলভ করেছি, সেটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আজকে তোমাদের সাথে আলোচনা এই পর্যন্তই। তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।